সুস্বাগতম। রাজনারায়ণ বসু ছিলেন 19 শতকের ভারতীয় বাঙালি চিন্তাবিদ এবং সাহিত্যিক। বাংলা সাহিত্যের প্রথম সার্বিক মহাকাব্য মধুসূদন দত্ত রচিত মেঘনাদ বধ কাব্য ইংরেজিতে অনুবাদ করেন এই রাজনারায়ণ বসু। এই রাজনারায়ণ বসুকে নিয়ে ইউটিউবে সাহিত্যের নবদিগন্ত চ্যানেলে আজকের ভিডিওটি হলো নবজাগরণের অন্যতম পথিকৃৎ সাহিত্যিক রাজনারায়ণ বসু। গ্রন্থনায় রবীন্দ্র কুমার চক্রবর্তী। ঊনবিংশ শতাব্দীর দ্বিতীয়ার্ধে কয়েকজন চিন্তাশীল লেখকের মধ্যে রাজনারায়ণ বসুর নাম অবশ্য উল্লেখযোগ্য। ঋষি রাজনারায়ণ বসুর নামে তিনি সুপরিচিত ছিলেন। রবীন্দ্রনাথ ঠাকুর তার জীবন স্মৃতিতে ঋষিতুল্য এই সাহিত্যিক সম্পর্কে লেখেন, এই ভগবত ভক্ত চির বালকটির তেজদীপ্ত হাস্যময় মধুর জীবন রোগে শোকে পরিম্লান তার পবিত্রতা আমাদের দেশের স্মৃতিভাণ্ডারে সমাদরে সহিত রক্ষা করিবার সামগ্রী তাহাতে কোনো সন্দেহ নাই। যদিও তার কর্মজীবনে ধর্মচিন্তা ও শিক্ষার প্রসারকে তিনি বেশি গুরুত্ব দিয়েছেন, তবু ইংরেজি শিক্ষার কুপ্রভাবকে পরিহার করে তিনি যে পরবর্তী জীবনে খাঁটি বাঙালি হিসাবে নিজেকে গড়ে তুলেছিলেন তা আমরা আজও ভুলতে পারি না। রাজনারায়ণ বসুর জন্ম 1826 খ্রিস্টাব্দের 7ই সেপ্টেম্বর দক্ষিণ কলকাতার বোড়াল এলাকায় হেয়ার সাহেবের স্কুলে অবৈতনিক ছাত্র হিসেবে তিনি পড়াশোনা করেন। তখন তার বয়স 11 থেকে 12 বছর হবে। হেয়ার সাহেবের ছাত্রপ্রীতি ছিল অতুলনীয়। অন্যদিকে পাঠে অমনোযোগী বলে বেত্রাঘাত দিতেও তিনি কুণ্ঠিত হতেন না। মেধাবী ও পরিশ্রমী ছাত্র হলে রাজনারায়ণের অঙ্কে ভীতি ছিল খুব প্রবল। অঙ্কের ক্লাস পালানোর অভ্যাসও তার ছিল। রাজনারায়ণ বসু ইয়ং বেঙ্গল দলের সদস্য হয়েছিলেন। ডিরিজিওর ছাত্রদের মধ্যে গোমাংস মদ্যপানের প্রতি বিশেষ অনুরাগ ছিল। এহেন রাজনারায়ণের সঙ্গে মধুসূদন দত্তর বন্ধুত্ব নিবিড় হয় আশ্চর্যজনকভাবে। তাদের দুজনের মধ্যকার মধুর সম্পর্ক মধুকবির চিঠিপত্রে সুস্পষ্টভাবে ধরা পড়ে। ভাবলে অবাক হতে হয় যে মাইকেল মধুসূদন দত্ত রাজনারায়ণকে মোট 45টি চিঠি লেখেন। মধুসূদন 1862 খ্রিস্টাব্দের 9 জুন বিলাত যাওয়ার পূর্বে রাজনারায়ণ বসুকে যে চিঠি দেন তারই মধ্যে বঙ্গভূমির প্রতি কবিতাটি লিখে পাঠিয়ে দিয়েছিলেন। রাজনারায়ণ বসুর পরামর্শেই মাইকেল অমৃতাক্ষর ছন্দে সিংহল বিজয় কাব্য রচনা শুরু করেন, কিন্তু ভাগ্যক্রমে তা অসমাপ্ত থেকে যায়। মধুসূদনের প্রতিও রাজনারায়ণের স্নেহমিশ্রিত প্রশ্রয় ছিল। তার আত্মপরিচয়ে তিনি লেখেন, আমার এই সংস্কার জন্মিয়াছে যে তোমার পরিচ্ছদ ও আহার ইংরেজদের মতো হইলেও তোমার হৃদয়টা সম্পূর্ণরূপে হিন্দু। মধুর যা দোষ থাকুক না কেন, কিন্তু হৃদয় একেবারে প্রেম ও স্নেহে পরিপূর্ণ ছিল। প্রাবন্ধিক ও সুলেখক হিসেবে তার খুব রাজ্যে তার পরিচিতি ছিল। 1851 খ্রিস্টাব্দে তিনি মেদিনীপুর গভর্নমেন্ট স্কুলে প্রধান শিক্ষকের পদ গ্রহণ করেন। এরপরে তিনি ব্রাহ্মধর্মে দীক্ষা নেন এবং মেদিনীপুরে অবস্থানকালে ব্রাহ্ম সমাজের গঠন ও আচারে আত্মনিয়োগ করেন। শিক্ষা বিস্তারেও এই সময় তিনি গুরুত্বপূর্ণ ভূমিকা নেন। একের পর এক সমাজসেবামূলক কাজে তিনি নিজেকে যুক্ত করেন। তার প্রচেষ্টায় মেদিনীপুর বালিকা বিদ্যালয় ব্যায়ামশালা স্থাপিত হয়। যৌবনকালে যে মদ ছাড়া তার চলত না, পরবর্তীকালে তার বিরুদ্ধে নিয়ন্ত্রণ প্রচার চালাতে তিনি কখনো দ্বিধা করেননি। এখানে তিনি সুরাপান নিবারণী সভা প্রতিষ্ঠা করেন। অবশ্য যৌবনকালের অতিরিক্ত মদ খাওয়ার ফলে দীর্ঘকাল শয্যাশায়ী হয়ে থাকতে হয়েছিল তাকে। মদ ছাড়ার এটাও একটা বড় কারণ ছিল। প্রবন্ধিক ও সুলেখক হিসেবে তিনি প্রতিষ্ঠা লাভ করেন। তার রচিত গ্রন্থগুলির মধ্যে হিন্দু ধর্মের শ্রেষ্ঠতা, ব্রাহ্ম সমানের বক্তৃতা, প্রথম ও দ্বিতীয় ভাগ, সেকাল আর একাল, বাংলা ভাষা ও সাহিত্য বিষয়ে বক্তৃতা, বৃদ্ধ হিন্দুর আশা, আত্মচরিত,
প্রভৃতি উল্লেখযোগ্য। তার মনীষা ও গদ্যরীতির বৈশিষ্ট্য এইসব পুস্তকে ধরা পড়ে। জোড়াসাঁকো ঠাকুরের পরিবারের সঙ্গে তার অবিচ্ছেদ্য বন্ধন ছিল। দেবেন্দ্রনাথ ঠাকুরের সঙ্গে নৌকাযোগে অসমে যাওয়ার তিনি সফরসঙ্গী হয়েছিলেন। স্টিমারে বিদেশি খানায় তার অনাসক্তি দেখা দেয় যে তিনি স্টিমার থেকে নেমে পড়েন বাঙালি খাদ্যের খোঁজে এক পুরনো বন্ধুর বাড়িতে গিয়ে ওঠেন ঢাকা শহরে। যে পাশ্চাত্য ভাবধারা ও খানাপিনায় তিনি অভ্যস্ত ছিলেন তা পরিত্যাগ করে বাঙালিয়ানা খাবারে তিনি আকৃষ্ট হন। তিনি যৌবনে আকৃষ্ট যে ছিলেন যার প্রতি তিনি পরবর্তী সময়ে বিরাগ ভাজন হয়ে যান। রবীন্দ্রনাথের গৃহশিক্ষক হওয়ার সুবাদে কবির সঙ্গে অটুট যোগাযোগ ছিল। শেষ জীবনে রাজনারায়ণ দেওঘরে বাস করতেন। 1880 খ্রিস্টাব্দের দশকে রবীন্দ্রনাথ তার কাছে বেশ কয়েকবার এসেছিলেন। 1885 খ্রিস্টাব্দে নাগাদ তিনি একবার কবি দেওঘর থেকে ট্রেনে ফিরছিলেন, অর্থাৎ রাজস্বী উপন্যাসের প্লট ঘুমের ঘোরে স্বপ্নের মধ্যে ধরা দেয়। স্বপ্নের সূত্র ধরেই তার অসাধারণ উপন্যাস রাজস্বের সৃষ্টি হয়। জীবনের শেষ প্রান্তে এসে মনীষী বাত রোগের ব্যথায় কাতর হয়ে পড়েন। বাতে দেওঘরে 1999 খ্রিস্টাব্দের 16 সেপ্টেম্বর তার জীবনাবসান ঘটে। রাজনারায়ণ বসুর অন্তিম বাসনা ছিল বাঙালি যেন বাঙালি হয়, সাহেব হবার চেষ্টা না করে। বাস্তবিকে একজন বাঙালি, খাঁটি বাঙালি হিসাবে রাজনারায়ণ বসুর তুলনা হয় না। তিনি ছিলেন বাঙালিদের মধ্যে একজন শ্রেষ্ঠ পুরুষ। আমার ভিডিওটি এখানেই শেষ হলো। যদি আপনাদের মনোনীত হয় তাহলে শেয়ার, লাইক এবং সাবস্ক্রাইব করতে ভুলবেন না যেন।